বাংলা শব্দভাণ্ডার। ভাষার সম্মান নির্ভর করে তার প্রকাশ ক্ষমতার উপরে। যে ভাষা যত বিচিত্র ভাব ও বস্তু এবং যত গভীর অনুভূতি প্রকাশ করতে সক্ষম, সে ভাষা তত উন্নত। ভাষার এই প্রকাশ ক্ষমতার মূল আধার হল ভাষার শব্দ সম্পদ। ভাষার এই শব্দ সম্পদ আবার তিনভাবে সমৃদ্ধ হয়: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের সাহায্যে, অন্য ভাষা থেকে গৃহীত কৃতঋণ শব্দের সাহায্যে এবং নতুন সৃষ্ট শব্দের সাহায্যে। তাহলে ভাষার শব্দ সম্পদ তিনভাবে সমৃদ্ধ হয়। 1 নম্বর, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের সাহায্যে; 2 নম্বর, অন্য ভাষা থেকে গৃহীত কৃতঋণ শব্দের সাহায্যে; আর নতুন সৃষ্ট শব্দের সাহায্যে। আজকের উন্নত বাংলা ভাষা এই ত্রিবিধ উপায়ে নিজের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসগত বিচার করতে গেলে এর 3টে শ্রেণীকে ভাগ করতে হয়। তাহলে উৎসগত বিচারে বাংলা শব্দভাণ্ডারকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। 1, মৌলিক বা নিজস্ব শব্দ; 2 নম্বর, আগন্তুক বা কৃতঋণ শব্দ; আর 3 নম্বর, নবগঠিত শব্দ। এবার আসি মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি। মৌলিক শব্দ বলতে বোঝায় যে সব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, সেগুলিকেই আমরা বলি মৌলিক শব্দ। বৈয়াকরণরা আবার আরেক শ্রেণীর শব্দকে ব্যাকরণে মৌলিক নামে অভিহিত করে থাকেন। যেসব শব্দকে ক্ষুদ্রতর অর্থপূর্ণ অংশে ভাগ করা যায় না বা ভাগ করলে অংশগুলির কোনো অর্থ হয় না, সেই সব শব্দকে তারা মৌলিক শব্দ বলেছেন। নামকরণে এই গোলযোগ এড়াবার জন্য ভারতীয় প্রাচীন আর্য ভাষা থেকে আগত শব্দগুলিকেই উত্তরাধিকার লব্ধ নিজস্ব বলতে পারি। এই উত্তরাধিকার লব্ধ মৌলিক বা নিজস্ব শব্দগুলিকে আবার আমরা 3টি ভাগে ভাগ করি। সেই 3টি ভাগ কি? 1, তৎসম; 2, অর্ধতৎসম; ও 3, তদ্ভব। তাহলে প্রথমে আমরা দেখলাম যে উৎসগত বিচারে আমরা শব্দভাণ্ডারকে 3 ভাগে ভাগ করেছিলাম: মৌলিক বা নিজস্ব শব্দ, আগন্তুক বা কৃতঋণ শব্দ এবং নবগঠিত শব্দ। মৌলিক বা নিজস্ব শব্দ অর্থাৎ উত্তরাধিকার লব্ধ যে শব্দগুলি আছে, সেগুলিকে আমরা আবার 3টি ভাগে ভাগ করলাম। সেই 3টি ভাগ হলো তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব। এবার আমরা জানব তৎসম শব্দ বলতে আমরা কোন ধরনের শব্দকে বুঝি। সাধারণত তৎসম বলতে আমরা সেই ধরনের শব্দগুলিকে বুঝি যেই শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে বৈদিক বা সংস্কৃত থেকে যে সব শব্দ একেবারে অপরিবর্তিতভাবে, মানে কোনো পরিবর্তন হয়নি, একেবারে হুবহু যেই শব্দগুলি বাংলায় এসেছে, সেগুলিকে বলি তৎসম শব্দ। এই তৎসম শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাচ্ছি তৎ আর সম। তৎ বলতে কি বুঝি? তৎ বলতে এখানে মূল উৎস স্বরূপ বৈদিক ও সংস্কৃত ভাষাকে বোঝানো হচ্ছে। আর সম মানে সমান, মানে তৎসম মানে ঠিক তার মতো, মানে একেবারে অপরিবর্তিত শব্দ, অর্থাৎ বৈদিক ও সংস্কৃত ভাষার যে অপরিবর্তিত শব্দ, সেই হচ্ছে তৎসম শব্দ। বাংলায় বহু প্রচলিত তৎসম শব্দের সংখ্যা কিন্তু কম নয়। তৎসম শব্দগুলো কোনগুলো? যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, বৃক্ষ, লতা, মৃত্যু, নারী, পুরুষ ইত্যাদি। তাহলে একেবারে যেগুলি হুবহু সংস্কৃত, মানে সংস্কৃত থেকে হুবহু বাংলায় এসেছে, সেগুলি হচ্ছে তৎসম শব্দ। আমরা জানলাম তৎসম শব্দ কোনগুলো এবং তৎসম শব্দ বলতে আমরা কোন শব্দগুলোকে বুঝি। এবার আসি তৎসম শব্দের ভাগ। তৎসম শব্দগুলোকে আবার আমরা 2টি শ্রেণীতে ভাগ করি। কি?
একটা হচ্ছে সিদ্ধ তৎসম, আরেকটা হচ্ছে অসিদ্ধ তৎসম। আমরা তৎসম শব্দের দুটি ভাগ পেলাম, একটা সিদ্ধ তৎসম, একটা অসিদ্ধ তৎসম। এবার জানি যে সিদ্ধ তৎসম শব্দ বলতে আমরা কোন ধরনের শব্দগুলিকে বুঝি। সিদ্ধ তৎসম বলতে আমরা সেই ধরনের শব্দকে বুঝি যে সব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। তাহলে বৈদিক আর সংস্কৃত সাহিত্যে যেসব শব্দ পাওয়া যায় এবং যেসব শব্দ অবশ্যই ব্যাকরণ সিদ্ধ, অর্থাৎ সিদ্ধ তৎসম শব্দ সংস্কৃত আর বৈদিক সাহিত্যে পাওয়া যায় আর এগুলি ব্যাকরণ সিদ্ধ। যেমন কোনগুলি? যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ, নর, লতা ইত্যাদি, এগুলি সবই আমরা সাহিত্যও পাই, আমরা এগুলি ব্যাকরণ সিদ্ধ। আর অসিদ্ধ তৎসম কোনগুলি? ঠিক তার বিপরীত, অর্থাৎ এগুলি বৈদিক আর সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না আর এগুলো ব্যাকরণ সিদ্ধও নয়, কিন্তু এগুলি প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল। তাহলে সাহিত্যে না পেলে আমরা তাকে অবশ্যই, এগুলি তো সংস্কৃত বা বৈদিক থেকে আগত হবে, সেই জন্য যেহেতু এগুলি অসিদ্ধ তৎসম একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শব্দ, সেগুলি মূল উৎস কি না এগুলি প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল, মৌখিক ছিল, প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল। এগুলিকেই ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম শব্দ বলেছেন। উদাহরণ কোনগুলি? না কৃষাণ, ঘর, চল, ডাল। এই ডাল মানে হচ্ছে বৃক্ষ শাখা আর কি। সুতরাং তাহলে আমরা তৎসম শব্দকে দুভাগে ভাগ করে পেলাম, সিদ্ধ আর অসিদ্ধ তৎসম। সিদ্ধ মানে যেগুলি সংস্কৃত বা বৈদিক সাহিত্যে পাওয়া যায়, যা ব্যাকরণ সিদ্ধ, আর অসিদ্ধ কি, যা বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না, যা ব্যাকরণ সিদ্ধ নয় কিন্তু প্রাচীনকালে তা সংস্কৃতে, মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল। আর এই শব্দগুলিকে, যেই শব্দগুলি ব্যাকরণ সিদ্ধ নয় অথচ মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল প্রাচীনকালে, সেই শব্দগুলিকে ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম শব্দ বলেছেন। পূর্বে আমরা মৌলিক বা নিজস্ব শব্দের তিনটি ভাগ করেছিলাম, তৎসম, অর্ধ তৎসম আর তদ্ভব। প্রথম ভাগ তৎসম নিয়ে আমরা আলোচনা করলাম, তৎসমের ভাগগুলিকে দেখালাম। এরপর আমরা আলোচনা করব অর্ধ তৎসম শব্দ বলতে আমরা কোন ধরনের শব্দকে বুঝি। অর্ধ তৎসম বলতে বোঝায় যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক বা সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর, মানে প্রাচীন ভারতীয় আর্য থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যম না হয়ে সোজাসুজি বাংলায় এসেছে, এবার আসার পরে কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকে আমরা বলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। ভেঙে এসেছে, যেহেতু একটু বিকৃত হয়ে এসেছে। যেমন ধরুন কৃষ্ণ, এটি একটি সংস্কৃত ভাষা শব্দ। কৃষ্ণ হলো কেষ্ট, এই কেষ্টটা হচ্ছে অর্ধ তৎসম, কিছুটা বিকৃতি লাভ করলো, কিছুটা পরিবর্তিত হলো। নিমন্ত্রণ হয়ে গেল নেমন্তন্ন, এই নিমন্ত্রণটা সংস্কৃত শব্দ আর নেমন্তন্নটা হচ্ছে সেই অর্ধ তৎসম। ক্ষুধা হয়ে গেল খিদে, রাত্রি হয়ে গেল রাত্রির, এগুলি হলো তার মানে কেষ্ট, মানে কৃষ্ণ থেকে পাওয়া কেষ্ট, নেমন্তন্ন, খিদে, রাত্রির, এগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মৌলিক বা নিজস্ব শব্দের 3 নম্বর ভাগ হচ্ছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ বলতে আমরা বুঝি যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, তাকে বলি তদ্ভব শব্দ। খাঁটি বাংলার মূল শব্দ সম্পদ এই তদ্ভব শব্দ। তাহলে মনে রাখা প্রয়োজন, খাঁটি বাংলার মূল শব্দ সম্পদ কি? তদ্ভব শব্দ। উদাহরণ হচ্ছে এই সংস্কৃত ইন্দ্রাগার, প্রাকৃতে হচ্ছে ইন্দা আর, বাংলায় আসছে ইন্দারা। এইভাবে একাদশ, সংস্কৃত শব্দ একাদশ, তা প্রাকৃতে হচ্ছে 11, বাংলা হচ্ছে 11।
এইভাবে সংস্কৃত উপাধ্যায় থেকে ওঝা, কৃষ্ণ হয়ে যাচ্ছে কানু, সংস্কৃত ধর্ম হয়ে যাচ্ছে ধাম, ধর্ম ধম্ম ধাম। এইভাবে আমরা তদ্ভব শব্দকে পাচ্ছি। তদ্ভব শব্দ হচ্ছে বাংলার খাঁটি মূল শব্দ সম্পদ। তদ্ভব শব্দকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করছি, একটা নিজস্ব তদ্ভব শব্দ, একটা কৃতঋণ তদ্ভব শব্দ। নিজস্ব তদ্ভব শব্দ বলতে আমরা বুঝি যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে, সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলি। অর্থাৎ বৈদিক আর সংস্কৃতের নিজস্ব পরিবর্তনের ফলে এসেছে। যেমন ইন্দ্রাগার হয়ে যাচ্ছে ইন্দ্রা আর থেকে ইন্দারা। আর যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষার ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে কৃতঋণ শব্দ হিসাবে এসেছিল, পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা এসেছে, সেই শব্দকে কৃতঋণ তদ্ভব বা বিদেশি তদ্ভব শব্দ বলে। নিজস্ব মানে হচ্ছে যেগুলো একদম বৈদিক বা সংস্কৃত থেকে আসছে। আর বিদেশি তদ্ভব বলছে বোঝাচ্ছে যে প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে কৃতঋণ শব্দ হিসাবে এসেছিল, পরে প্রাকৃত স্তরে সেটি পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেই শব্দকে বলা হচ্ছে, সেই তদ্ভব শব্দকে বলা হচ্ছে কৃতঋণ তদ্ভব বা বিদেশি তদ্ভব শব্দ। যেমন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য ভাষা থেকে যেটা আসছে, যেমন হচ্ছে গ্রিক দ্রাখমে মানে হচ্ছে মুদ্রা, তাই তো? সেটা সংস্কৃতে আসছে হচ্ছে দ্রম্য। তাহলে গ্রিক দ্রাখমে থেকে সংস্কৃত দ্রম্য থেকে প্রাকৃত দম্য থেকে দাম। তাহলে মূল ভাষাটা হচ্ছে কোনো বিদেশি ভাষা, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য ভাষা, যেমন গ্রিক ভাষা। গ্রিক দ্রাখমে থেকে সংস্কৃত দ্রম্য থেকে প্রাকৃত দম্য থেকে দাম। তাহলে দ্রাখমে থেকে দ্রম্য থেকে দম্য থেকে দাম। যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, একেবারে অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, সেই শব্দগুলিকে আমরা বলি আগন্তুক বা কৃতঋণ শব্দ। এগুলি অন্য ভাষা থেকে সংস্কৃত বা প্রাকৃত হয়ে বাংলায় আসেনি। এগুলি অন্য ভাষা থেকে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলায় আসেনি বলেই এইগুলি হলো কৃতঋণ শব্দ। কৃতঋণ তদ্ভব শব্দ থেকে এগুলি কিন্তু আলাদা। তাহলে কৃতঋণ শব্দ আর কৃতঋণ তদ্ভব শব্দকে আমরা কিন্তু এক করব না। এই আগন্ত বা কৃতঋণ শব্দ দুই শ্রেণীর হয়, একটা দেশি, অন্যটি বিদেশি। তাহলে আমরা মৌলিক শব্দকে তিন ভাগে ভাগ করেছিলাম, তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব। আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দকে আবার দুভাগে ভাগ করলাম, দেশি শব্দ ও বিদেশি শব্দ। যেসব শব্দ এদেশেরই অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ। অর্থাৎ আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ অর্থাৎ অন্য ভাষা থেকে এসেছে, কিন্তু সেটা অন্য ভাষাটি দেশি শব্দ, মানে দেশের অন্য কোনো ভাষা থেকে এসেছে, এদেশেরই অন্য কোনো ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে। দেশি শব্দকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি, অর্থাৎ দেশি শব্দ দুরকম হতে পারে, একটা অনার্য শব্দ, অনার্য দেশি শব্দ, একটা আর্য দেশি শব্দ। অনার্য দেশি শব্দ বলতে কি না, উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি, অস্ট্রিক বংশের ভাষা থেকে ডাব, ঢোল, ঢিল, ঢেঁকি, ঝাঁটা, ঝোল, ঝিঙা, কুলা ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে অনার্য শব্দ, এগুলি এসেছে অস্ট্রিক বংশের ভাষা থেকে। কোনগুলি না আরেকবার বলছি, অস্ট্রিক বংশের ভাষা থেকে যে অনার্য দেশি শব্দগুলি বাংলায় এসেছে সেগুলি হলো ডাব, ঢোল, ঢিল, ঢেঁকি, ঝাঁটা, ঝোল, ঝিঙা, কুলা। আর্য ভাষা, আর্য দেশি শব্দ যেগুলি হলো
সেগুলি হলো হিন্দি। যেমন হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে কোনগুলি? লাগাতার, বাতাবরণ, সেলাম, দোস্ত, ওস্তাদ, মস্তান, ঘেরাও, জাঠা। এগুলির মধ্যে যেগুলি মূলত আরবি ফার্সি শব্দ, সেগুলি আরবি ফার্সি থেকে এদেশেরই ভাষা হিন্দির মাধ্যমে বাংলা এসেছে বলে সেগুলিকে দেশি শব্দরূপে গ্রহণ করা হয়। গুজরাটি থেকে এসেছে হরতাল শব্দটি। গুজরাটি থেকে হরতাল শব্দটি বাংলায় প্রবেশ করেছে। এগুলি হলো দেশি শব্দ। তাহলে দেশি শব্দ আর্য এবং অনার্য এই দুটি দেশি শব্দে বিভক্ত। যেসব শব্দ এদেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলা এসেছে সেগুলি হচ্ছে বিদেশি শব্দ। যেমন ইংরেজি, জার্মান, ফরাসি, ইটালীয়, পর্তুগিজ, ওলন্দাজ, আরবি, ফার্সি ইত্যাদি। এগুলি থেকে বাংলায় প্রচুর শব্দ প্রবেশ করেছে। ইংরেজি থেকে এসেছে স্কুল, কলেজ, চেয়ার, টেবিল, ফাইল, টিকিট, কোর্ট, লার্ট, সিনেমা, থিয়েটার, হোটেল, কমিটি প্রভৃতি শব্দগুলি। বলা বাহুল্য যে ইংরাজি শব্দ সংখ্যাই বেশি প্রবেশ করেছে বাংলায়। যে সমস্ত বিদেশি শব্দ রয়েছে তার মধ্যে ইংরেজি শব্দ সংখ্যাই বেশি রয়েছে। জার্মান শব্দ, জার্মান থেকে যে শব্দগুলি বাংলায় এসেছে সেগুলি হচ্ছে জার নাৎসি। তাহলে জার আর নাৎসি এটি হচ্ছে জার্মান শব্দ। পর্তুগিজ থেকে এসেছে আনারস, আলপিন, আলকাত্রা, আলমারি, পেয়ারা, সাগু এই শব্দগুলি। ফরাসি থেকে এসেছে কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, বুর্জোয়া এই শব্দগুলি। স্পেনীয় শব্দ হচ্ছে কমরেড, কমরেড শব্দটি হচ্ছে স্পেনীয় শব্দ। ইটালীয় থেকে এসেছে কোম্পানি আর গেজেট শব্দগুলি। ওলন্দাজ শব্দগুলি হচ্ছে ইস্কাবন, যেগুলি ওলন্দাজ থেকে এসেছে, ইস্কাবন, হরতন, রুইতন এই শব্দগুলি। রুশীয় থেকে এসেছে সোভিয়েত, বলসেভিক প্রভৃতি শব্দ। চীনা থেকে এসছে চা, চিনি শব্দ। বর্মি থেকে এসছে ঘুগনি, লুঙ্গি ইত্যাদি। ফার্সি শব্দগুলি হলো সরকার, দরবার, বিমা, আমির, উজির, ওমরাহ, বাদশাহ, খেতাব ইত্যাদি শব্দ। এগুলি হলো ফার্সি শব্দ। আরবি থেকে এসছে আক্কেল, কেতাব, ফসল, মুহুরি, হজম, তামাশা, জিলা। এরপর আসি বাংলা শব্দভাণ্ডারের 3 নম্বর ভাগ নবগঠিত শব্দে। নবগঠিত শব্দ বলতে বুঝি যে শব্দগুলি নতুন রূপে সৃষ্ট হয়েছে। সেই শব্দকে আমরা দুভাগে ভাগ করছি, অবিমিশ্র শব্দ আর মিশ্র শব্দ। অবিমিশ্র শব্দ হচ্ছে অনিকেত, অতিরেক। আর কিছু শব্দ আছে যেগুলি ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, তাকে আমরা বলছি মিশ্র শব্দ বা সংকর শব্দ। উদাহরণ হচ্ছে হেড পণ্ডিত, হেড মৌলবী। এখানে হেড মৌলবী কথাটি বিশ্লেষণ করলে পাই হেড এবং মৌলবী। হেড হচ্ছে একটি ইংরাজি শব্দ আর মৌলবী হচ্ছে আরবি শব্দ, দুটি মিশিয়ে বাংলায় পেলাম হেড মৌলবী। ফি বছর, ফি বছর, ফি কথাটি হচ্ছে একটি ফার্সি শব্দ আর বছর হচ্ছে বাংলা, সুতরাং ফি বছর হয়ে গেল বাংলায় নবগঠিত শব্দ। বাংলার শব্দ ভাণ্ডার নিয়ে যে আলোচনাটা আজকে করা হলো, সেই আলোচনার যদি একটি সংক্ষিপ্ত রূপ আমরা দিই তাহলে সেটি এইরকম হবে যে বাংলা শব্দ ভাণ্ডার উৎসগত বিচারে 3 ভাগে বিভক্ত। 1 মৌলিক শব্দ বা নিজস্ব শব্দ, 2 আগন্তুক বা কৃতঋণ শব্দ, 3 নম্বর নবগঠিত শব্দ। মৌলিক বা নিজস্ব শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তৎসমকে ভাগ করা হয় 2 ভাগে, সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। তদ্ভবকে আবার 2 ভাগে, নিজস্ব তদ্ভব, কৃতঋণ বা বিদেশি তদ্ভব। 2 নম্বর হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ, তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, দেশি ও বিদেশি। দেশি শব্দকে আবার 2 ভাগে ভাগ করা হয়, আর্য ও অনার্য। আর নবগঠিত শব্দকে ভাগ করা হয় 2 ভাগে, অবিমিশ্র, মিশ্র।
আজকের আলোচনা এখানেই শেষ হলো। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।